আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা বিশেষ সারথীর পক্ষ থেকে। আজকে আমরা কথা বলব ৪৬তম বিশেষ প্রিলিমিনারির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে। এতদিন আমরা অনেক প্রিপারেশন নিয়েছি। কিন্তু শেষ মুহূর্তে বিশেষ বেশ কয়েকটা কাজ আছে যে কাজগুলো যদি আপনি ভালোভাবে করেন, তাহলে এটা আপনার পরীক্ষার হলে অনেক হেল্প করবে। হয়তোবা ৫ থেকে ৭ নাম্বার আপনাকে এগিয়ে রাখবে। কোনো, কোনো ক্ষেত্রে ১ থেকে ২ নাম্বারের জন্য অনেকে প্রিলিমিনারি মিস করে। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে কোন জায়গাগুলাই কাজ করার আমাদের জায়গা আছে, কোন জায়গাগুলো এখনো হয়তোবা আপনি ভাবেনও নাই। কিন্তু সেই জায়গাগুলোতে একটু যদি আপনার ল্যাকিংস থেকে যায়, তো পরে সেখানে অনেক সমস্যা তৈরি হতে পারে। তো একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। তারপর হচ্ছে আমরা আমাদের সেশনটা শুরু করে দিব। আপনারা অনেক ব্যস্ত। আপনাদের সময়ের অনেক দাম। খুব বেশি সময় নিব না। খুব দ্রুত আমি আমার কথাগুলো বলে শেষ করব এবং আশা করব যদি আপনারা এই ১ সপ্তাহ যদি এভাবে চলতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার জন্য অনেক উপকার হবে। তো একটু আমি কমেন্টটা চেক করে নিই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। এটা দেখার পরে আমি হচ্ছে আমাদের মেইন সেশনে চলে যাব। একটু কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। ওকে, অল ক্লিয়ার। থ্যাংক ইউ। আ ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই জানান যে সবার প্রস্তুতি কেমন? সবাই কনফিডেন্ট? প্রিলিমিনারি খুব বেশি দেরি নাই এবং এই দিনগুলাতে যেগুলা করতে হবে সে কি করণীয় না করণীয় সেগুলো সম্পর্কে কথা বলি। তারপর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো স্পেসিফিক জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানান। উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে হচ্ছে সেশনটা শুরু করতেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, শেষ সময়ের করণীয় আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে শীষ বিন বাহাউদ্দিন। ৪৩তম বিসিএস এর সহকারী কর কমিশনার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং বিশেষ সারথীর প্রতিষ্ঠাতা। আচ্ছা। তো আমি এই আপনাদের করণীয় এবং বর্জনীয় যে জিনিসগুলা সেগুলো মূলত হচ্ছে একাডেমিক্যালি না কি পড়বেন, কি পড়বেন না সেটা আমি আগেও বলেছি। হয়তোবা আজকের ক্লাসের শেষেও কিছু বলব। এই জিনিসগুলা যে কথাগুলো আমি বলবো মেইনলি এটা পড়াশোনার বাইরে আমাদেরকে কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে আমরা অ্যাকশন নিব মোস্টলি সেইগুলোর উপর ভিত্তি করে। তো পরীক্ষার আগের সপ্তাহের করণীয়, পরীক্ষার আগের রাতের করণীয় বর্জনীয়, পরীক্ষার দিন করণীয় বর্জনীয়, পরীক্ষার হলে করণীয় এবং বর্জনীয়। মোটা দাগে আজকের কথাবার্তা এই ৪ টা সেগমেন্টের উপরেই হবে। চলুন হচ্ছে শুরু করি। এখন দেখেন পরীক্ষার আগের সপ্তাহে করণীয় এবং বর্জনীয়। দেখেন আমি কিন্তু আ ১ মিনিট। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, লাইভ এমসিকিউ এর কাটমার্ক থেকে কম। আপনি আপনার হচ্ছে প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা। তো দেখেন অনেকেই বলেছেন যেটা যে মডেল টেস্ট দিবেন না। এটা একদমই আ আমার কাছে এই কথাটা আসলে গ্রহণযোগ্যতা খুবই কম। কারণ দেখেন এখন আসলে আপনার পড়ার কিছু নাই। আপনার যদি এখন নতুন করে অনেক কিছু পড়া লাগে, তাহলে আমি বলব যে আপনার প্রিপারেশনটা ভালো না। আপনি এখন নতুন করে কোনো কিছুই পড়বেন না। শুধুমাত্র রিভাইজ দিবেন। আর রিভাইজ দিবেন কোন টপিকগুলা? যে টপিকগুলো হচ্ছে আপনার খুব বেশি ইম্পোর্টেন্ট যেমন সংবিধান, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে আপনার আ যদি বলি আন্তর্জাতিকের পরিবেশ, ছোট একটা জায়গা, তারপরে হচ্ছে আপনার উম আন্তর্জাতিক বিষয়াবলী যে জাতিসংঘ এবং অঙ্গসংস্থান যে জায়গাগুলো আছে, সদর দপ্তর প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হয়। তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীরও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা খুব ছোট জায়গা এবং রিসেন্টের জন্য যারা অনেক কিছু পড়েছেন তাদের ক্ষেত্রে শুধু এটাই বলব যে ৪-৫ মার্ক আসে রিসেন্টের এতদিন পর্যন্ত এসেছে ৪-৫ মার্ক সৌরভ স্যারের আমলে। তো আমি যদি বলি যে কপ, তারপর হচ্ছে ব্রিক্স, G20, G7, আ তারপরে হচ্ছে আপনার মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং বাংলাদেশ বিষয়াবলীর জন্য যদি বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প ২০৪১, ডেল্টা প্ল্যান। তো এই জিনিসগুলো যদি আমি পড়ে যাই, তাহলে আমার কাছে মনে হয় যে যদি ৫ টাও রিসেন্ট আসে ৩ টা এখান থেকেই কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন এবং অফলাইনে মানে বিভিন্ন কোচিং এ যেয়ে আমরা তো এতদিন পরীক্ষা দিয়েছি অনলাইন হোক বা যারা কোচিং এ অফলাইনে মডেল টেস্ট দিচ্ছেন তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য না। কিন্তু যারা অফলাইনে মডেল টেস্ট দিচ্ছেন না, তাদের জন্য
অবশ্যই আমার কাছে মনে হয় যে পরীক্ষার আগের সপ্তাহে যেমন হচ্ছে অদিতি হোক বা কনফিডেন্স হোক, প্রত্যেকটা কোচিং এ কিন্তু একটা করে ফ্রি মডেল টেস্ট নেয়। তারা আপনাদের রোল নাম্বার নিবে, অ্যাডমিট কার্ড নিবে, আপনি প্রিলিমিনারি টিকলে বলবে যে এ আমার স্টুডেন্ট ছিল, কিন্তু তারপরেও এটা উইন উইন গেম। কোচিং বলবে যে আমার স্টুডেন্ট ছিল, আপনারা একটা ফ্রি মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। তো অবশ্যই আপনারা, আমার কাছে মনে হয় যদি বাসার খুব দূরে না হয় তো পরীক্ষা দেওয়া উচিত, ঠিক আছে? আর পরীক্ষার আগের সপ্তাহে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে সকাল 6টার আগে ঘুম থেকে উঠে পড়া। এটা কেন বলছি ভাই? এটা তো খুবই জানা কথাবার্তা যে সকালে সকালে আমরা আগে ঘুম থেকে উঠবো, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ঘুম থেকে উঠবো আমাদের ব্রেন কিন্তু পুরোপুরি ফাংশনাল হইতে টাইম নেই। এখন দেখেন আপনি গরমের দিনে যে শীতের দিনে যখন হচ্ছে আপনার বাইক স্টার্ট নেন, দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বাইককে কিন্তু স্টার্ট করে অনেকক্ষণ রাখতে হয় গরম হওয়ার জন্য। আমাদের ব্রেন অনেক সেরকম, যে আপনি 7টা বা 7:30টায় ঘুম থেকে উঠলেন, তো ব্রেনের সমস্ত সেল হয়তো বা অ্যাক্টিভেট হয় না। তো আপনি অ্যাটলিস্ট 6টার আগে ঘুম থেকে উঠেন, ঘুম থেকে ওঠার অভ্যাস করেন। আর পরীক্ষার আগের দিন যদি আপনি ভাবেন যে আপনি 11টায় ঘুম থেকে উঠবেন, 11টায় ঘুমাবেন, 6টায় ঘুম থেকে উঠবেন, তো পরীক্ষার আগের দিন আসলে হুট করে এভাবে হয় না। তো পরীক্ষার আগের সপ্তাহ থেকেই আপনারা এই সকাল 6টার আগে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করেন, এবং এই যে সকাল 6টায় ঘুম থেকে উঠে সকাল 10টার সময় যদি লাইভ এমসিকিউতে দেন বা বিশেষ সারথিতে দেন বা যে কোনো প্ল্যাটফর্মে দেন, যদি সকাল 10টায় পরীক্ষা দেওয়ার আপনার কাছে সুযোগ থাকে, আপনি যেন পরীক্ষাটা সকাল 10টার সময়েই দেন। কারণ এই সময়ে আপনার একটা বলে না যে প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। আপনি সকাল 10টায় পরীক্ষা দিচ্ছেন মানে আপনার সকাল 10টার সময় আপনার কিন্তু ব্রেন গুলা সেভাবে ফাংশন করবে। ঠিক আছে? বেশি অ্যাক্টিভেট থাকবে। আপনি দুপুর ১টার সময় খান, প্রত্যেকদিন খান। তো হুট করে দেখবেন একদিন আপনার ১:৩০টায় খেতে গেছেন, তখন কিন্তু আপনার ১টার সময় কিন্তু খিদে লেগে যাবে। তো এটা হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও আমরা পরীক্ষাটা যেন সকাল 10টার সময় দিই, এটা এনশিওর করেন যদি সুযোগ থাকে। আর একটা ওএমআর শিট হচ্ছে বিসিএস এ যেরকম ওএমআর শিট থাকে, সেটা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড দিবেন, বেশ কয়েকটা ফটোকপি করবেন, আপনার যে রোল নাম্বারটা সেটা বারবার করে পূরণ করবেন। এটার জন্য ভুল না হয়। ওএমআর এ যদি ভুল হয় তাহলে সবকিছু কিন্তু শেষ। আচ্ছা, সঠিক কলম নির্বাচন করা, এটা অনেকে হেসে উড়িয়ে দেন, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন বাজারে 0.7 mm নিবের কলম পাওয়া যায়, 0.6 mm নিবের কলম পাওয়া যায়, 0.5 mm নিবের কলম পাওয়া যায়। আপনারা অবশ্যই 0.7 mm নিবের কলম নিবেন। এতে কি হবে ভাই? এতেও হবে যে যিনি 0.5 mm নিবের কলম দিয়ে গোল্লা পূরণ করবেন তার ঘুরাইতে হয় বেশি, মানে কলমে কালি অল্প বেরোয়। আর 0.7 সেক্ষেত্রে মোটা কালি বেরোয়, খুব কম সময়ে আপনি কিন্তু সেই ওইমারে গোল্লাটা পূরণ করতে পারবেন। ফলে 200 মার্কের পরীক্ষা হয়তো বা আপনি, যিনি 0.7 mm নিবে কলমে পরীক্ষা দিচ্ছেন, তিনি কিন্তু 2 থেকে 3 মিনিট কম সময় লাগবে, যিনি হচ্ছে 0.5 mm নিবে গোল্লা পূরণ করতেছেন তার থেকে। তো অবশ্যই পরীক্ষার হলে 2 মার্কে যদি আপনি অ্যাডভান্টেজ কোনো জিনিস এনে দেয়, আমার মতে সেই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত জন্য আমি উড মার্ক ব্যবহার করতাম। আপনাদের যদি কোনো পার্সোনাল প্রেফারেন্স থাকে আপনারা সেটা নিতে পারেন। তবে অবশ্যই 0.7 mm নিবের যে কালির কলম আপনারা নিবেন। এবং পরীক্ষার আগের সপ্তাহে ভাজা পোড়া, ফাস্ট ফুড, অধিক মশলাযুক্ত খাবার, আবার দাওয়াত, অনেক ক্ষেত্রে দাওয়াত থাকে, এগুলো সম্পূর্ণ পরিহার করুন। সুস্থতা অনেক বেশি দরকার। এখন অনেক বেশি গরম, আপনার যদি গ্যাস্ট্রিক হয়, ডায়রিয়া হয়, তাহলে কিন্তু এটা আপনার আ অনেক মানে ভোগান্তিতে ফেলে দেবে পরীক্ষার হলে। প্রিপারেশন তো পড়তে তো পারবেনই না, উল্টাপাল্টা টেনশন তৈরি হবে। এই টেনশন হওয়ার জন্য ঘুম হবে না, ঘুম না হলে আবার পরীক্ষা থাকবে না। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো এভয়েড করার চেষ্টা করেন। আপনি যাই হন না কেন, আপনি যদি অনেক চেইন স্মোকার হয়ে থাকেন না কেন, স্মোকিং কমায় দেন। এই জিনিসগুলো খুবই দরকার। এবং অনেকেই বলেন যে ভাই একদম নাওয়া খাওয়া বাদ দিয়ে হচ্ছে পড়া শুরু করছি। এগুলো দরকার নেই। এট লিস্ট ৬ থেকে ৭ ঘন্টা যেন আপনার ঘুম হয়। ঘুমের সাথে কম্প্রোমাইজ করলে আপনি কিন্তু প্রিলিমিনারিতে অনেক ধাক্কা খাইতে পারেন। অনেকের এরকম হয় যে আমাদের পরিচিত অনেকে যে পরীক্ষার আগের রাতে একদম কম ঘুমে বা অলমোস্ট না ঘুমে পরীক্ষা দিতে গেছেন, তারা কিন্তু এখানে হচ্ছে অনেক সমস্যায় পড়ছেন, এবং তাদের ব্রেইনটা কিন্তু ওইভাবে ফাংশন করা নাই। জানা জিনিস উত্তর আর কি মনে হয়েছে যে পারবো না, বা আপনার হচ্ছে তখন ইনস্ট্যান্ট উত্তর মনে আসে নাই। পরীক্ষার হল থেকে বেরোনোর পরে উত্তর মনে আসছে। এরকম জিনিসগুলো কিন্তু হয়। এবং কেউ যদি ডায়েটে থেকে থাকেন, ওজন কমানোর জন্য যদি কেউ ডায়েটে থেকে থাকেন, তো এই ডায়েটটা পরিহার করুন। কারণ আমাদের জানি কি ব্রেনের খাবার কিন্তু শর্করা। তো শর্করা জাতীয় খাবার কিন্তু আপনার যে খাদ্য তালিকা সেখানে একটু বেশি রাখেন এবং ডায়েটটা পরিহার করেন। একটু বেশি খান, কোনো সমস্যা নেই। ঠিক আছে? অ্যাডমিট কার্ডের একাধিক কপি আপনার আগে হচ্ছে আপনি ফটোকপি করে হোক বা যাই হোক, অ্যাডমিট কার্ডের একাধিক কপি আপনার সাথে রাখেন। এটা যেন কোনো ক্রমেই যেন এটা আপনার আ বাসায় নিয়ে না রাখেন আরকি। মানে বাসায় ফেলে না যান। সেটা আপনি ইনশিওর করেন।
একটা প্যান্টে রাখেন, আমি একটা প্যান্টের মধ্যে রাখতাম, একটা হচ্ছে শার্টের মধ্যে রাখতাম, একটা হচ্ছে আপনার যে ট্রান্সপারেন্ট ফাইল সেটার মধ্যে রাখতাম, মানে দরকার নাই, তারপরেও রাখেন। তারপর হচ্ছে খুব প্রয়োজন না হলে এই গ্রামে সেটা হচ্ছে গরমে, এই গরমের মধ্যে বাইরে বেরোবেন না। দেখতেছেন যে হিট ওয়েভ হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকেরই গরমে অনেক ইস্যু হয়। তো খুব দরকার যদি না হয়, যেটা আমাদের প্রয়োজনীয় সেটা তো আমাদের করতে হবে। খুব দরকার যদি না হয় তাহলে আপনার গরমে বাইরে বের হওয়ার দরকার নেই। খুব বেশি কথাবার্তা বলতেছি, কিন্তু এই কথাগুলো যদি ফলো করেন আপনার লাভ হবে। এবং ইভেন আমাদের হচ্ছে পরীক্ষার হলের যে ব্যাপারটা, পরীক্ষার হলে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এখানে হয়তোবা কারোর পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলো যদি ব্যবহার করেন অনেক বেশি বেনিফিট হয়ে গেছে আপনার পরীক্ষার হলেই। পরীক্ষার হল ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রিপারেশন কি নিয়েছেন না নিয়েছেন ওইখানে যে সেটা আর কাউন্ট হয় না। আপনি কতটা ডেলিভারি করে আসতে পারছেন, আপনি কতটা ডেলিভার করছেন, মানে সেটাই কিন্তু আপনার প্রিলিমিনারি পাস করবেন কি করবেন না সেটা কিন্তু নির্ধারণ করে দেবে। তো অবশ্যই পরীক্ষার হলে আমরা কিভাবে যাব, আমি পরীক্ষার আগের সপ্তাহের কথা বললাম, এখন পরীক্ষার আগের রাত, তারপরে আপনি পরীক্ষার আগের সকাল, তারপরে পরীক্ষার হল। তো পরীক্ষার হলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার সাথে থাকেন ইনশাল্লাহ। তো পরীক্ষার আগের রাতটা যেটা করতে হবে যে রাত 9টার আগে ডিনার করে নিবেন, 11টার আগে ঘুমাইতে যাবেন। পরীক্ষার অনেকেই আছেন যারা 2টা 3টা পর্যন্ত পড়ছেন, কি পড়ছেন আসলে জানি না। আপনার যদি প্রিলিমিনারি টেকার মতন আপনার অবস্থা হয়, এক রাতের পড়াতে আপনার কিছুই যাবে আসবে না। আপনি এমনি এমনি ইনশাল্লাহ টিকবেন। আপনি আল্লাহকে স্মরণ করেন, আপনি নামাজ পড়েন, সবার কাছ থেকে দোয়া নেন, আপনি সুন্দর মতন 11টার আগে ঘুমাইতে যান। 11টার আগে ঘুমাইতে গেলেও কিন্তু ঘুম আসবে না, আপনার 30 থেকে 40 মিনিট কিন্তু লাগবে। অনেকে আছে 2টা 3টার দিকে ঘুমাইতে যান, এই জিনিসগুলো কিন্তু হিতে বিপরীত হয়। ঘুম যদি কম হয় ভোগান্তিতে পড়বেন আপনি পরীক্ষার হলে। পরীক্ষার হল থেকে বেরোয় দেখবেন যে আমি এগুলো জানি, আমি এগুলো পারি, কিন্তু হইল না। এটা হয়নি কারণ আপনি রাতে ভালো ঘুমাননি। ঘুমের সাথে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, তো পরীক্ষার আগে আপনি একটা ফাইল নিবেন, সেই ফাইলে কলম, অ্যাডমিট কার্ড, টাকা নিবেন, টিস্যু নিবেন। মানি ব্যাগ কিন্তু নিতে দেয় না, আপুরা ব্যাগ নিতে পারবেন না। তো এই ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে আপনি যে টাকাগুলো নিবেন অবশ্যই খুচরা টাকা রাখবেন। তারপর হচ্ছে টিস্যু পেপার নিবেন। টিস্যু পেপার কিন্তু অনেক দরকার, পরীক্ষায় আপনার অনেক কাজে লাগবে। আপনার হাতের ঘাম মুছতে কাজে লাগবে। আপনি কলমে হচ্ছে যে কালি ল্যাপটাই যায় কিছুক্ষণ পর পর, তো এই কলমের কালি, নিবের কালি মুছতে হচ্ছে আপনার টিস্যু পেপার লাগবে, এটা অবশ্যই আপনি নিবেন। আচ্ছা, তো সেন্টারটা কোথায় সেটা খুব ভালো করে দেখে নিবেন। অনেক সময় হচ্ছে এই স্কুল কলেজ আলাদা আলাদা জায়গায় থাকে বা একই নামে কিন্তু একাধিক জায়গায় থাকে, এটা খুব ভালো করে দেখে নিবেন। অনেকেই কিন্তু এই ভুলগুলা করে ফেলেন, এই ভুলগুলো খুবই কমন ভুল। এগুলা কিন্তু শতাধিক মানুষ করছে, শুধু আপনি করছেন তা না। এই যে অ্যাডমিট কার্ড যে না আনার ব্যাপারটা আমি বললাম, এই অ্যাডমিট কার্ড হচ্ছে আমি 40তম বিসিএস এ লিখিত বিজ্ঞান পরীক্ষার আগের দিন আমি নিজে নিয়ে গিয়েছিলাম না, আমার ফাইলের মধ্যে ছিল। কোনো কারণে আমি অন্য একটা ফাইল নিয়ে চলে গিয়েছি, তো অ্যাডমিট কার্ড আমার ওই ফাইলের মধ্যে ছিল না। তবে আমি একটা কাজ করছিলাম যে আমি যে বেঞ্চে পরীক্ষা দিচ্ছিলাম সেই বেঞ্চের নিচে আমি হচ্ছে আমার অ্যাডমিট কার্ডটা রেখে আসছিলাম, তো সেটা বের করে আমি দেখাই দিছি। তো এরকম সুযোগ তো প্রিলিমিনারিতে আসলে পাওয়া যায় না। তো আপনারা অ্যাডমিট কার্ডটা খুব সুন্দরভাবে নিয়ে যাবেন, এটা যেন ভুল না হয়, এবং চেক করে দেখবেন যে যে ফাইলটা নিয়ে যাচ্ছেন সেই ফাইলের মধ্যে সব আছে কিনা। আচ্ছা, রাতে অনেক টেনশন হবে, ঘুম আসবে না, কিন্তু যে যত বেশি রিল্যাক্স থাকবেন, এই যে আল ইজ ওয়েল, থ্রি ইডিয়টস একটা কথা আছে না যে আল ইজ ওয়েল, নিজে বলেন যে সব ঠিক আছে ইনশাল্লাহ, দেখে নিব, যা আছে দেখে নিব, একজনও যদি টেকে সেই সিটটা আমার। এভাবে নিজেকে আপনি কনফিডেন্স দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আচ্ছা, তো আরেকটা কথা, আমাদের হচ্ছে 46তম হচ্ছে রিটেন ব্যাচ আসবে। রিটেন ব্যাচে ক্লাস নিয়ে হচ্ছে পররাষ্ট্র ক্যাডার শাখাত হোসেন ইমন ভাই, 43তম বিশেষ উনি ফরেন ক্যাডার রয়েছেন। উনি হচ্ছে 41-এ পরিবার পরিকল্পনা এবং 40-এ লাইভ স্টক ক্যাডারে এখন কর্মরত আছেন। আমি আছি, তারপর হচ্ছে জানাতুল সুলতানা কেয়া প্রশাসন ক্যাডার, সাজিদ বিন কামাল পুলিশের 10ম, এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। এস মাহমুদ শারিয়ার ভাই 43তম বিসিএস এ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, উনি হচ্ছে 41তমতে আপনার হচ্ছে পরিবার পরিকল্পনা ক্যাডারে মানে জয়েন করবেন। মেহেদি আছে, আরমান ভাই আছে, ইকরাম আছে। তো আমরা সবাই মিলে আমরা যেভাবে হয়েছে ইনশাল্লাহ সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে হ্যান্ড নোট বা আমাদের যে নোটগুলা কিভাবে আপনারা লিখে আসবেন, সবকিছুই অল অ্যাবাউট হাউ ইউ ডেলিভার। আপনার ওই ডেলিভারির উপর কিন্তু নাম্বার আসবে। কেউ 600 পাবে, কেউ 550 পাবে, কিন্তু কেউ সেম প্রিপারেশন থাকার পরও 500 পাবে। এগুলা কেন হয় সেগুলো সম্পর্কে সম্যক ধারণা আপনারা পাবেন, এবং এগুলা যাতে না হয় সেগুলো আমরা আপনাদেরকে ইনশিওর করে দিবেন ইনশাআল্লাহ আমাদের রিটার্ন কোর্সে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, পরীক্ষার দিন অনেকেই ভাবেন যে আমি এটা পড়বো ওইটা পড়বো ওইটা পড়বো, কিচ্ছু পড়ার দরকার নেই, রিল্যাক্স থাকেন। যত বেশি আপনি রিল্যাক্স থাকতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। কারণ এই 1 ঘন্টা পড়া, আধা ঘন্টা পড়া কিচ্ছু দরকার নেই। যদি আপনি পড়তে চানই তাহলে হচ্ছে বাজেট বা অর্থনৈতিক সমীক্ষার ডাটাগুলো, অল্প কিছু ডাটাগুলো দেখে যান, ঠিক আছে?
বাবা মা আত্মীয় স্বজন সবাই একটু ফোন দেন, সবাইকে দোয়া নেন, সবাইকে আর কি বলেন যে পরীক্ষা দিতে যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করুন। আমি যেটা করতাম, আমি আমার কথা বলি, আমি হচ্ছে ফজরের নামাজ একদম লাস্ট মোমেন্টে পড়তাম। ফজরের নামাজ পড়ার পরে একটু কোরআন শরীফ পড়তাম, তারপর হচ্ছে যখন নিষিদ্ধ সময় পার হয়ে যেত তখন আমি 2 রাকাত চাস্তের নামাজ বলে বোধহয় ওটাকে, ওটা পড়ে ফেলতাম। আলহামদুলিল্লাহ আমার 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 আমি কিন্তু কোনো পরীক্ষাতে আটকাইনি। পড়ালেখার পাশাপাশি আল্লাহর রহমত অনেক বেশি দরকার। তো এভাবে আপনারা দেখতে পারেন, সারা জীবন তো পড়লেনই, ওই একটা দিন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ চাইলে আপনার ইনশাল্লাহ এমনি হবে। আচ্ছা, আর সকালে অনেক সময় নিয়ে গোসল করবেন। অনেকে যেন গোসল করতে যান না পরীক্ষার আগের দিন, এটা ভুল ভুল কাজ। অবশ্যই গোসল করবেন এবং সময় নিয়ে গোসল করবেন, দেখবেন যে ফ্রেশ লাগতেছে। তো এটা অবশ্যই সবাই করবেন। এটাও কিন্তু প্রিপারেশনের একটা ধাপ, বুঝতে পারছেন? আর চকলেট বা মিষ্টি জাতীয় কিছু খাবেন এবং সাথে করে নিয়ে যাবেন। আমি বাসা থেকে খেয়ে যেতাম এবং পরীক্ষায় সেন্টারে ঢোকার আগে কিটক্যাট তো নিয়ে ঢুকতে দিত না, তো কিটক্যাটটা খেয়ে ফেলতাম আর একটা চুইংগাম জাতীয় কোনো কিছু চাবাইতে চাবাইতে কিন্তু রুমের মধ্যে যাইতাম, কারণ শর্করা ইনস্ট্যান্ট আমাদের হচ্ছে আহ, শক্তিও দেবে, আপনার ব্রেনের হচ্ছে এটা বুস্ট করবে। তো পরীক্ষার আগের দিন দেখে নেবেন সেন্টার কোথায় এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে আপনি কিন্তু পরীক্ষার হলে চলে যাবেন, ঠিক আছে? এখন দেখেন সেন্টার আপনার, আমি যদি বলি সাপোজ সেন্টার হচ্ছে আপনার এক্স একটা স্কুলে, তো সেখানে দেখবেন হাজার হাজার মানুষ, হাজার হাজার অভিভাবক, ওইখানে অনেক ধরনের আলোচনা, আবার গরম। অনেকে 44তম বিসিএস এর আগে একদিন হচ্ছে একজন পরীক্ষার হলে ওই সেন্টারের সামনে টেনশনে উনি আহ, মারা গেছেন, মানে স্ট্রোক স্ট্রোক করছেন বোধহয়, স্ট্রোক করে উনি মারা গেছেন 44তম বিসিএস এর আগে। এরকম গরম পড়তেছিল মে মাসে, এরকম মারা গেছেন। তো ওইখানে কিন্তু একটা পরিবেশ এরকম তৈরি হয়ে যায়, কারণ হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের দেখে কিন্তু আমরা অভ্যস্ত না। তো সবাই কিন্তু ওই অল্প সিটের জন্য আসছে, তখন কিন্তু আমাদের মাথায় উল্টাপাল্টা জিনিসপত্র আর কি ঢোকে। তো 9:30 বোধহয় হলের গেট খুলে দেয়। আমি যেটা করতাম, পরীক্ষা হলের পাশে মসজিদ আছে কিনা দেখতাম, ছেলেদের জন্য এটা বেশি প্রযোজ্য হবে। তো মসজিদে আমি ওখানে চলে যাইতাম, ওইখানে দরকার হলে কিছু নামাজ পড়তাম, উজু করে নিতাম। ওইখানে আমি ওয়াশরুমের কাজ সেরে আমি হচ্ছে হলে ঢুকতাম, কারণ হলের যে ওয়াশরুম, পরীক্ষার হলের যে ওয়াশরুম, সেই ওয়াশরুম গুলো এত বড় সিরিয়াল লাগবে, সেটা হচ্ছে আপনার ওইখানে গরমে আরো অনেক বেশি কষ্ট হবে। বাইরের এই জিনিসগুলো দেখবেন, অল্প বাংলাদেশে 100 মিটার বা 200 মিটার হাঁটলে একটা মসজিদ পাওয়া যায়। যারা ছেলে তারা এটা করতে পারেন, এবং যারা আপুরা আছেন তারা একটু দূরে থাকার চেষ্টা করবেন, যে 9:30টার সময় হলে এসে আপনি একবারে আপনার সিটে ঢুকে যাবেন। আপনার সামনে ওই কিওসের মধ্যে দাঁড়ায় কথাবার্তা শোনা এই গরমে কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সিট প্ল্যান অনুযায়ী ভালোভাবে চেক করে আসন গ্রহণ করবেন। দেখবেন যে অনেকেই, আমরা অনেক ম্যাচিওর, কিন্তু তারপরেও দেখবেন যে পরীক্ষার একদম 5 মিনিট আগে, এই আপনি তো এই রুমের না, এখানে বসছেন, এই সিট তো আপনার না। যদিও এখানে ছবি থাকে, তারপরেও কেন জানি এরকম ভুল হয়, আমার নিজের চোখে দেখা। এই ভুলগুলো যেন আপনার সাথে না হয়। আর একদম আহ কারোর সাথে খোশ গল্পে জড়ানোর দরকার নেই। দোয়া পড়েন ইনশাল্লাহ, চুপচাপ দাঁড়ায় থাকেন, কিন্তু কারোর সাথে গল্প টল্প করার কোনো দরকার নেই। নিজের মতন থাকার চেষ্টা করেন এবং গোছায় নেন, প্ল্যান করতে থাকেন, কিভাবে কি করবেন, কিভাবে কি না করবেন, এগুলো প্ল্যান করতে থাকেন, ঠিক আছে? এবং ওএমআর শিট যখন আপনি হাতে পাবেন, খুব ধীরে সুস্থে পূরণ করবেন। ওএমআর শিটে যদি ভুল হয় তাহলে সব শেষ। আমার নিজের আপন চাচাতো ভাই একবার ওএমআর শিট পূরণে ভুল করছিল। সেবার ওর প্রিলিমিনারি টেকার মতো মার্কস ছিল। ভুল করার পরেও অনেকবার রিকোয়েস্ট করছিলেন হলের যে দায়িত্বরত গার্ডে আছেন তাদের কাছে, কিন্তু তাকে সেকেন্ড ওএমআর দেওয়া হয় নাই, এবং সেকেন্ড ওএমআর আপনাদের কাউকেই দেওয়া হবে না। এটা কাউকেই দেওয়া হবে না, এটা মাথায় রাখবেন। ওএমআরটা খুব ভালো করে পূরণ করবেন। আপনার 190 পারের যদি প্রিপারেশন হয়, আপনি যদি ওইখানে ভুল পূরণ করে আসেন, তাহলে আপনার ওই পরীক্ষার আসলে কোনো দাম নাই। আচ্ছা, প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আপনি অ্যান্সার করতে চলে যাবেন না। প্রশ্নের ফরম্যাটটা দেখবেন যে ক খ গ ঘ এরকম সিকোয়েন্সিয়ালি আছে কিনা, নাকি হচ্ছে ক গ খ গ ফরম্যাটে আছে। 35তম বিসিএস এই জিনিসটা করেছিল। 35তম বিসিএস এ আপনার হচ্ছে প্রশ্ন ক, তারপরে খ, নিচে গ, তারপরে ঘ এরকম থাকে, এরকম ছিল না, উল্টো রকম ছিল। তো যার ফলে অনেকে 20-30টা দাগানোর পরে তারপরে দেখে যে হচ্ছে এরকম হচ্ছে প্রশ্ন চেঞ্জ। কিন্তু আসলে দেখেন, 20-30টা প্রথমে যে আমরা যখন দাগাচ্ছি, অবশ্যই শিওর গুলাই দাগাচ্ছি, প্রথমে যখন দাগাচ্ছি, তো 20 শিওর যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু অলমোস্ট আপনার কি 20টা যেখানে আপনি নাম্বার পাইতেন 20, সেখানেও নেগেটিভ হয়ে গেছে 10। তার মানে কি আপনি আগে 30 নেগেটিভে চলে গেলেন। সে অবস্থায় কি প্রিলিমিনারি টাকা সম্ভব? তার থেকে আপনি একটু প্রশ্ন যদি চেক দেন যে ক খ গ ঘ কোন সিকোয়েন্সে আছে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হয় না। একটু ধীর স্থির থাকতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে। এখন দেখেন, অনেকেই অনেকেই ভাবতে পারেন যে খুব ছোট জিনিস আমি করতে পারবো। ট্রাস্ট মি, এটা কিন্তু আমার থেকেও ভুল হতে পারে।
তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, চেক করবেন, বারবার মনে করে যাবেন যে কি কি করতে হবে না করতে হবে পরীক্ষা হলে একটু মনে করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কিনা আমি একবার চেক করে নিই। ম্যাটাডোর পিন পয়েন্ট আমার জানা মতে এটা 0.5 mm নিবে, ঠিক আছে? আপনারা, আমি হচ্ছে ম্যাটাডোর উডমার্ক ইউজ করতাম। আচ্ছা, আমি শেষ করে নেই। টেনশন হবে, টেনশন হয় স্বাভাবিক। টেনশন যখন হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনি সুস্থ আছেন। আপনার যদি টেনশন না হয় তাহলে বুঝতে হবে যে আপনি অন্য লেভেলের প্রিপারেশন অথবা আপনি অসুস্থ, ঠিক আছে? আমারও টেনশন হইতো, কিন্তু টেনশনে কি টেনশন নিতে হবে নাকি? টেনশন হইলে টেনশন নিতে হবে নাকি? চিল চিল, অল ইজ ওয়েল। আচ্ছা আচ্ছা, প্রশ্নের ফরম্যাটটা চেক করে নেবেন। এই পর্যন্ত এসেছিলাম। তারপর হচ্ছে অনেকে যেটা করেন, আমি প্রশ্ন হাতে পেয়েছি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সব মিলাই যে 200টা প্রশ্ন, আমি অনেকে দেখে নিতে যান। এতে যে আপনার 5 থেকে 7 মিনিট নষ্ট হইল, সে 5 থেকে 7 মিনিট কি আপনি ফেরত পাবেন? আপনি কখনোই পাবেন না। তো ভুলেও 200টা প্রশ্ন পড়তে যাবেন না। তাহলে ভাই আমি কি করব? আপনি টার্গেট করছেন হচ্ছে, আমরা সচরাচর কি করি? বাংলাদেশ বিষয়াবলী বা ইংরেজি হোক বা বাংলা হোক, এই প্রশ্নগুলো হচ্ছে আগে দাগাই, আন্তর্জাতিক হোক আগে দাগাই। তো এইগুলো দাগাইতে যান। যদি দেখেন যে প্রশ্নটা কঠিন, আপনার স্ট্রং জোন উইক জোন কোনো কথা নাই, এটা আপনার বিসিএস এ। আমার কথা ছিল আমি যদি সিএসসি স্টুডেন্ট, আমি যদি কম্পিউটার কোশ্চেন কঠিন, আমি কম্পিউটারে কম পাবো, আমি নৈতিকতায় সহজ হলে নৈতিকতায় বেশি পাবো। তো আপনাদের মেন্টালিটি এরকম থাকবে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে প্রশ্ন কঠিন করেই। পিএসসি হচ্ছে 2টা বা 3টা সাবজেক্টে অনেক বেশি কঠিন কোশ্চেন করে, আর বাদ বাকিগুলা মোটামুটি বা সহজ কোশ্চেন করে। 45-এর কথা যদি আমি বলি, 45 হচ্ছে আপনার বাংলা প্রশ্ন অনেক কঠিন ছিল, বিজ্ঞান এবং হচ্ছে আপনার বিজ্ঞান অনেক বেশি কনফিউজিং ছিল, আমি কঠিন বলবো না। কম্পিউটারের কোশ্চেনে কিন্তু মোটামুটি কঠিন ছিল। তো এখন দেখেন, কেউ ভাবছে যে আমি বাংলায় অনেক বেশি নাম্বার পাবো, আমি বাংলায় 25+ পাবো, কিন্তু বাংলাতে তার হয়ে গেল 16 বা 17, সে কিন্তু এখানে মেন্টালি পিছিয়ে গেল। তো এই জিনিসটা ভাববেন যে আপনার কোনো স্ট্রং জোন নাই। এখন আপনি প্রিপারেশন নিছেন, আপনার সবই আপনার স্ট্রং জোন। এখন পার্টিকুলারলি কোনো স্ট্রং জোন নাই, যেটা সহজ মনে হবে। বাংলাদেশ বিষয়গুলি আপনি অ্যান্সার করতে গেলেন, দেখতেছেন যে অনেক কঠিন, আপনি পারতেছেন না। তো সেটা সাথে সাথে সরায় ফেলেন, সেটা সরায় ফেলে আপনি আন্তর্জাতিকে চলে যান বা বাংলাতে চলে যান, যে কোনো জায়গায় চলে যান। যদি আপনি দেখেন যে 7টা বা 8টা সাবজেক্ট কঠিন হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে কাটমার্কও কিন্তু কম, সেভাবে আপনি অ্যান্সার করবেন। কখনো আপনার কমন পড়ছে একরকম, কাটমার্কের সাথে ম্যাচ করতে যে উল্টাপাল্টা জায়গায় আসবেন না। দেখেন কাটমার্ক কিন্তু ফিক্সড না। 41-এ হয়তো বা কাটমার্ক ছিল 100, 43-এ ছিল 110-এর কাছাকাছি, আর 44-এ ছিল 122। তো যদি হচ্ছে কেউ 120 ভেবে যদি 41-এ উল্টাপাল্টা বেশি দেখাইতো, তাহলে যদি সে যদি 100-এর নিচে চলে যেত, তাহলে তো সে টিকতো না। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কাটমার্ক কোশ্চিন কঠিন বা সহজ এটার উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে যদি বাংলাদেশ বিষয়গুলি সহজ হয়, সেটাতে অ্যান্সার করা শুরু করেন। যদি দেখেন যে বাংলাদেশ বিষয়গুলি আপনি ভালো পারেন, কঠিন হয়ে গেছে, কোনো ভড়কাবেন না, কোনো প্রেশার নেওয়ার কিছু নাই। অন্য একটা সাবজেক্ট সুন্দর মতন শুরু করে দেন, ঠিক আছে? এভাবে তারপরে যেগুলো সহজ মনে হয় দাগাতে থাকেন। আচ্ছা, অনেকে যেটা করে যে প্রথমে কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সাহিত্যের সব থেকে প্রাচীন নিদর্শন কি? চর্যাপদ। এটা আপনি জানেন। অনেকে যেটা করে পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক প্রশ্নের উপর টিক দেয়। সেটা কেন জানি ওএমআর ফিল করে না। সে ভাবে যে আমি পরে এসে ওএমআর ফিল করব। এটা কোনো দরকারই নেই। আপনার হাতে একটা ওএমআর আছে। আপনি সুন্দর করে চর্যাপদের এ হোক বা বি হোক আপনি ওএমআরটি ফিল করে দেন। ঠিক আছে? আপনি পরে এসে এটা করব, এটাতে করলে আপনার টাইম নষ্ট হবে। পরীক্ষার হলে একটা টাইম নষ্ট হবে 200টা প্রশ্ন আগে পড়তে যেয়ে, আর একটা টাইম নষ্ট হয় যে ওএমআর এ পূরণ না করে প্রশ্নে এ বি সি ডি আমি পূরণ করে গেলাম, পরে এটা দেখে দেখে ওএমআর এ করব, এটা কোনোই দরকার নেই। আপনি একবার ওএমআর এ পূরণ করে চলে যান, ঠিক আছে? সময় সেভ হবে। আচ্ছা, যে প্রশ্নটা একবারে পারবেন না, উদ্ভট মঙ্গল গ্রহের প্রশ্ন, এরকম হয় 10 থেকে 12টা প্রশ্ন এরকম হবে, আপনি ধরতে পারবেন না। তো এইগুলো নিয়ে চিন্তা ভাবনা নেই, সুন্দর মতন ক্রস দিয়ে কেটে দেন, ঠিক আছে? এগুলোতে সুন্দর মতন ক্রস দিয়ে কেটে দেন। এমন অনেক প্রশ্ন আপনি পাচ্ছেন যেগুলো আপনার পরিচিত, ঠিক আছে? সেগুলো অন্যভাবে মার্কিং করেন। আর এমন অনেক কোশ্চেন পাবেন যেখানে শুধুমাত্র 2টা অপশন, আপনার হচ্ছে কনফিউশন হচ্ছে, বাকি 2টা আপনি শিওর যে ওই 2টা হবে না। তো সেই কোশ্চেনগুলো আলাদাভাবে আপনি মার্কিং করার চেষ্টা করেন। তো যেগুলো একদমই পারবেন না সেটা এমন ভাবে ক্রস দিবেন যে যেগুলো যেন আপনার না দেখা লাগে। প্রথমে যদি আপনার 140টা আর কি, যদি আপনি একদম শিওর হন 140টা দাগাবেন। তারপরে যদি 140টা আপনার হয়ে যায়, তাহলে 2টা কনফিউশন দাগাবেন কি দাগাবেন না আপনার সিদ্ধান্ত। বা আপনি যদি 110 বা 12টা হয়ে যায়, 110টা 12টা যদি প্রথমবারে আপনি দাগায় ফেলেন, তখন হচ্ছে আপনার এটা হইতে পারে, ঠিক আছে? তখন হচ্ছে আপনি ওটা হচ্ছে, সরি,
যদি 110 বা 115টা কোশ্চেন মতন আপনি একবারে দাগাইছেন আর বাদ বাকিগুলো আপনার কনফিউশন, সেখানে শুধুমাত্র 2টা অপশন যেটা কনফিউশন সেগুলো দাগান। জোর করে আসলে দাগায় লাভ হয় না, লসই হয়। যেমন আমি আমার কথা বলি, আমি যখন 44 দাগাইলাম, আমার ফার্স্ট টাইমে আমি 155টা দাগাইলাম, মানে 155টার মধ্যে ভুল নেই। যদি দু একটা ভুলও যায় সেটা আমি পড়ার জন্য ভুল করছি, এরকম। 155টা দাগাইলাম, পরে হচ্ছে আমার 1 ঘন্টা 10 মিনিটে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, কারণ অনেক গরম ছিল, আমি গরমে একদম সহ্য করতে পারি না। তো গরম ছিল, আমি বুঝতেছিলাম যে আমি যত টাইম নিব ততই আমার হচ্ছে পারফরমেন্স ডিক্রিজ হবে। তো ওই 155টার পরে তারপর আমি 25টা এক্সট্রা দাগাই, আমার নাম্বার হলো 149.5। যেখানে আমার ফার্স্ট টাইম যদি আমি 155টা দেখে রাখাই দিতাম, তাহলে কিন্তু আমার নাম্বার 152-53 এরকম হয়ে যেত, ঠিক আছে। আর বাদ বাকি এক্সট্রা 25টা দেখানোর জন্য আমার নাম্বার আরো কমে আসলো। এই জিনিসগুলো কিন্তু হয়, উল্টাপাল্টা কনফিউশন নিয়ে দেখাইলে তখন হচ্ছে সেগুলো নেগেটিভই যায় বেশি। আচ্ছা, যাই হোক, আমার ক্ষেত্রে একরকম, আপনাদের ক্ষেত্রে অন্যরকম নাও হইতে পারে। আপনি আপনার প্রিপারেশনের অবস্থা বা আপনার গেজিং পাওয়ার বা আপনার কনফিউশনের ধরন কেমন, সেটার উপর ভিত্তি করে আপনি পরীক্ষার হলে আপনি সিদ্ধান্ত নিবেন, ঠিক আছে। এবং আপনি বুয়েটের বুয়েটের স্টুডেন্ট হন না কেন, আপনি যেই হন না কেন, আপনি ম্যাথ অলিম্পিয়াড করে আসা হন না কেন, ম্যাথ শুরুতে অ্যান্সার করবেন না। এটা আমার ব্যক্তিগত অভিমত আপনাদের কাছে। এটা এটা যদি ম্যাথ বা মেন্টাল যদি আপনি সামনে অ্যান্সার করেন, যেটা হয় কি, সেটা হচ্ছে আপনার ম্যাথ মেন্টালে তো টাইম লাগে। বাংলাদেশ বিষয়গুলি যদি আপনার 25টা কমন থাকে, আপনার সেইগুলো ওএমআর পূরণ করতে হয়তো সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। কিন্তু ম্যাথ মেন্টাল তো আপনাকে করা লাগে এইগুলা। তো এইগুলো হচ্ছে প্রথমে টাইম বেশি চলে যাচ্ছে ওইগুলাতে, পরে আমার শেষ হবে কিনা এরকম একটা অ্যাংজাইটি কাজ করে। দরকার নেই, এটা ম্যাথ এবং মেন্টাল সবার শেষে করবেন, ঠিক আছে। কোনো ম্যাথ যদি না মেলে, তো যুদ্ধে যাওয়ার দরকার নাই, সেটা স্কিপ করেন, পরে ম্যাথে চলে যান। প্রত্যেকটা কোশ্চেনে মার্কই এক, ঠিক আছে। তো ওটা যুদ্ধ যাওয়ার দরকার নেই এবং ইগোতে নেওয়ার কোনো দরকার নেই যে আমি ম্যাথে বস, ম্যাথে ভালো পারি, কোনো দরকার নেই, পরেরটাই চলে যান, ঠিক আছে। কোনো সাবজেক্ট, যেটা বললাম যে কোশ্চেন যদি কঠিন মনে হয় তাহলে স্ট্রং জন্য পরে অ্যান্সার করবেন, কারোর সাথে শোনাশুনি করার চেষ্টা করবেন না। কেউ আপনার ওইখানে বন্ধু না, আপনার সবাই অপোনেন্ট, সেভাবেই দেখবেন ব্যাপারগুলা। আহ তারপরে হচ্ছে সাইলেন্ট এক্সপেলের একটা ব্যাপার আছে, যদিও সর্বক্ষেত্রে করা হয় না, তারপরেও বলা যায় না, যেহেতু একটা ব্যাপার আছে। এবং কড়াকড়ি হচ্ছে সিসিটিভি কয়েকটা পরীক্ষার হলে থাকবে থাকবে না, কার কি ক্ষতি হয়ে যায় কখন বলা তো যায় না। দরকার কি, কারোর সাথে কথা বলার দরকার নেই, শোনাশুনি করার দরকার নেই, নিজে যা প্রিপারেশন নিচ্ছেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে আমি রবীন্দ্রনাথ, একটা উত্তর হবে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আছে কতে, আমি ভুল করে খ দাগাই দিছি। আমি 147-এর ক দাগাবো, উল্টা আমি 147-এর খ দাগাই দিছি। পরে আবার কতে রবীন্দ্রনাথ আছে, অনেকে যেটা করেন যে ওএমআর একই প্রশ্নের দুইটা ক খ দুইটা অ্যান্সার ভরাট করে দেন, এতে ওএমআর কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা ভুলেও করবেন না। যদি আপনার কোনো কোশ্চেন দেখেন একটা অ্যান্সার হয়, আপনি ভুল করে অন্য একটা উত্তর দিয়ে দিচ্ছেন, তো থাক, ওটা ভুল থাক, ওটারে ঘষা মাজা করার কোনো দরকার নেই। ঘষা মাজা করলে আপনার ওএমআর বাতিল হইতে পারে। তারপর হচ্ছে আপনার যদি দুইটা একই কোশ্চেনে দুইটা বৃত্ত ভরাট করেন, সেখানেও কিন্তু আপনার ওএমআর বাতিল হইতে পারে। বুঝতে পারছেন? ধরুন ওএমআর কিন্তু অটোমেটেড দেয়, অটো রেজাল্ট দেয়, কিন্তু কোনো কারণে ইরর দেখাইলো আপনার যে ওএমআরটা, পরে যদি কেউ না ঢোকায়, ম্যানুয়ালি তো চেক করে না, তখন কিন্তু সমস্যা হইতে পারে। তো ওএমআরটারে বাঁচায় রাখবেন। আর হাতের ঘাম মোছার জন্য টিস্যু যাবেন, যেটা বলছিলাম, হাতের ঘাম যেন ওয়েমারে না লাগে। আমি আবারও বলছি, যদি ওয়েমারের কোনো একটা বৃত্ত যদি ঘামে লেগে ছিঁড়ে টিড়ে যায়, তখন কিন্তু সমস্যা। টিস্যুতে অল্প একটু পরপরই অনেক ঘামাবে আপনাদের, কারণ মে মাসে এপ্রিলে 26 তারিখ পরীক্ষা হচ্ছে, অনেক গরম, হিট ওয়েভ চলতেছে। তো বারবার হচ্ছে 5-6 মিনিট পর পর আপনি হাতগুলো হচ্ছে করে নিন। পর্যাপ্ত ফ্যান কিন্তু থাকে না। আমি যখন হচ্ছে 44-এ পরীক্ষা দিয়েছি, এক বেঞ্চে ছিলাম 3 জন, আমরা সবাই মোটা সোটা ছিলাম, খুবই কষ্ট হয়েছে। এবং ফ্যান ছিল ঘরের 2 মাথায় 2টা, আমাদের পর্যন্ত ফ্যান আর কি আসে নাই। খুবই কষ্ট হয়েছে, অনেক ঘামছি, আপনারাও ঘামবেন। ঘাম যেন ওই মানে না লাগে সেটা ইনশিওর করবেন, এবং টিস্যু দিয়ে কলমের যে নিপটা সেটা একটু পরপরই আর কি ক্লিন করবেন, যেন ওই কালিটা লেপ্টে না যায়। অনেকগুলো কালি লেপ্টে যায়, অনেক কলমের কালি লেপ্টে যায়, সেগুলো থেকে সাবধান থাকবেন। এবং ওয়াশরুমে যাওয়ার ব্যাপারগুলো আগে সেরে নিবেন। কিভাবে করলে ভালো হয়, আমি যেটা বললাম, ছেলে ভাইয়েরা আগে মসজিদে বা অন্য কোনো জায়গা থেকে ওয়াশরুম করে আসতে পারেন, তাহলে সিরিয়ালে পড়বেন আর কি। তারপরে যেটা বলছিলাম যে 0.7 নিমেও কলম ব্যবহার করতে হবে, সময় বাঁচবে, কালি লেপ্টে যাবে, এবং কলম পরিহার করুন, এগুলো তো বলছি। আর আমাদের হচ্ছে রিটেন ব্যাচ হচ্ছে 20 এপ্রিল থেকে ভর্তি শুরু হবে। আমরা যারা হচ্ছে ইনস্ট্রাক্টর আছেন 41-এর যারা আছেন, তারা চলে যাবেন, ট্রেনিং এ চলে যাবেন, তাদেরকে আর কি নেওয়া হয় নাই। আপনার ইনশাল্লাহ সর্বোচ্চ সেবাটা এখান থেকে পাবেন। এখন আপনাদের যে প্রশ্ন, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি প্রথমে কে প্রশ্ন করেছেন।
টেনশনের কিচ্ছু নাই, যতটা সাহসিকতার সাথে ফেস করতে পারবেন সেটা আপনার জন্য ভালো। লাইভ এমসিকিউ এর কাটমার্ক থেকে 10-15 কম পাচ্ছি, আমি বারবার করে বলি, আমি আরেকবার করে বলি, দেখেন লাইভ এমসিকিউ এর যে কোশ্চেন সেটা পুরোপুরি বিসিএস এর স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয় না। লাইভ এমসিকিউ থেকে 10-15 কাটমার্ক যদি কম পান, আপনার প্রিপারেশন ঠিক আছে, সমস্যা নেই। আপনি যেটা এখন করবেন, আমি যে টপিকগুলো দিয়েছিলাম সেই টপিকগুলো খুব ভালো করে শেষ করেন, সেই সাথে আপনার হচ্ছে 10 থেকে 45 বিসিএস এর প্রশ্ন ব্যাংক শেষ করেন। আমার কেন জানি মনে হচ্ছে এইবার 46তমতে 10 থেকে 45 এর অনেক প্রশ্ন রিপিট থাকবে, অনেক প্রশ্ন রিপিট থাকবে এবং কাটমার্কও কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি থাকবে। এইগুলা আমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে পরীক্ষার আগে, এটা প্রেডিকশন। তো এগুলাই যে হইতে হবে এমন কোনো কথা নাই, তবে 10 থেকে 45 কেউ যদি কোনো প্রশ্ন না পারেন সেটা পাপ, পাপ কাজ করা যাবে না, পাপ কাজের ফলাফল কিন্তু জাহান্নাম। জীবন যদি জাহান্নাম না বানাতে চান, প্রিলিমিনারি আগে 10 থেকে 45 বিসিএস কোশ্চেন ব্যাংকটা ভালো করে শেষ করেন, ব্যাখ্যা পড়া লাগবে না, শুধু প্রশ্ন পড়লে হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই, লাইভ এমসিকিউ সারথী পরীক্ষা দিয়ে অফলাইন সব পরীক্ষা পাস করতেছি, প্রথমবার ফেল করে ভাই এখন কনফিডেন্স হয়ে হচ্ছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি নিজেকে সুস্থ রাখেন, নিজেকে টেনশনে দিবেন না, প্রেশার দিবেন না। নিজের প্রেশার দিলে আপনার উল্টা পাল্টা টেনশন করলে অসুস্থ হলে আপনি হচ্ছে প্রিলিমিনারি হয়তো বা নাও টিকতে পারেন, তাছাড়া এমন কোনো কারণ নেই যে কারণে আপনি প্রিলিমিনারি টিকবেন না, ঠিক আছে? অবশ্যই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত প্রেশার নিবেন না, ঠিক আছে? গরমে সাবধানে থাকবেন, বেশি বেশি পানি খাবেন, ডিহাইড্রেশন যেন না হয় সেটা ইনশিওর করবেন। ডাবের পানি হোক বা স্যালাইন হোক, সবসময় আর কি ছায়ায় থাকার চেষ্টা করবেন, অসুস্থ হবেন না। উডমার্ক, আমি উডমার্ক ইউজ করছি, রিটেনে আমি উডমার্ক দিয়ে লিখছি, অনেক ভালো, খুব ভালো না, অনেক ভালো উডমার্ক। আচ্ছা ভাই, আগামীকাল বিকাল 3টায় কনফিডেন্সে ফ্রি মডেল টেস্ট হবে, সমস্যা হলো ঢাকার ভিতরে শাখার জন্য পরীক্ষা নিবে, রাজধানী উচ্চ বিদ্যালয়, ঢাকার কোনো শাখায় নিবে না। আমার কাছে যদি মনে হয় যে আপনি যদি আগে কোনো অফলাইনে এরকম পরীক্ষা দিয়েছেন, কোচিং এর যে কোনো কোচিং হোক, যদি একটাও দিয়ে থাকেন তাহলে দরকার নেই। যদি আপনার কষ্ট মনে হয় দরকার নেই, এবং আপনি হচ্ছে লকহিড র্যাপটর, আপনি হচ্ছেন আল জাজারি ভাই, আপনি প্রিলিমিনারি টিকা নিয়ে কোনো সন্দেহ নাই, আপনার এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আপনি ইনশাল্লাহ এমনি প্রিলিমিনারি টিকবেন, ঠিক আছে? আমার ব্যাচের এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে, তাদেরকে আমি বলে দেবো যে এগুলা প্রিলি টিকবে, আপনি প্রিলিমিনারি টিকবেন ইনশাল্লাহ, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, ঠিক আছে? আই-10 রিও কেমন হবে? আই-10 রিও বোধহয় 0.6 নিবে, 0.6ও ভালো, কিন্তু আমার কাছে মনে হয় যে 0.7 বেটার। ম্যাটাডোর অল টাইম, আমি না অল টাইম অত বেশি ইউজ করি নাই। আপনার উডমার্ক দেখতে পারেন, এবং আপনার হাতে যে কলমটা সুইটেবল হয় আপনি দেখেন, একটা 0.7 এবং 0.6 0.5 নিবে, 3টা কলম দোকানে জানিয়ে আসেন, আপনি যখন একটা ওএমআর পূরণ করবেন আপনি বুঝতে পারবেন যে ওটা দ্রুত হচ্ছে। তো যেটা দ্রুত হচ্ছে আপনার সেটাই নেওয়া উচিত, আমি যেটা মনে করি। টেনশন করা যাবে না, টেনশন হবে কিন্তু টেনশন করা যাবে না, চিল, ইনশাল্লাহ দেখে নিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পিন পয়েন্ট কেমন আপনার জন্য আগের কথাটা প্রযোজ্য। আচ্ছা ভাই, আমার হাত অনেক ঘামে, ওএমআর ভিজে যায়, এটা কি প্রবলেম হবে যদি বৃত্ত ভরাটে ঘাম না লাগে? ভাই আমি দেখেন, সতর্ক থাকতে হবে। ধরেন 1 লাখ লোকের সমস্যা হয় নাই, সমস্যাটা শুধু আপনারই হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এক বড় ভাই বোধ হয়, এই যে কৃষিবিদ, কি নাম যেন ভাইয়ার, কিন্তু প্রত্যেকবার কাটমার্ক 140-45 থাকে। সে কিন্তু আর কি হচ্ছে 43 বা 40 কোন একটা বিসিএস তার কিন্তু সমস্যা হয়ে গেছে, কোন একটা কারণে তার রেজাল্ট আসে নাই। ব্যাপারটা এরকম না যে তার পরীক্ষা খারাপ হয়েছে তাই সে সেই পরীক্ষাতে 140-এর অ্যারাউন্ড নাম্বার পাইতো, কিন্তু আসে নাই রেজাল্ট, কোন একটা কারণে হয়তো আসে নাই, ওএমআর কোন একটা সমস্যা কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমি যেগুলো বললাম, যে 2টা দাগানো, টালি লেপটে যাওয়া, এগুলো কিন্তু ইস্যু, হয়তো বা খুব কম মানুষের সাথে হয়, কিন্তু হয়, ঠিক আছে? আপনি আল্লাহ না করুক এই জিনিসগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন এবং চেষ্টা করেন যেন এই জিনিসগুলো না হয়। 1 লাখের সমস্যা হইলো না, আপনার সমস্যা হয়ে গেল, তা আপনার তো সবই চলে যাবে, তাই না? একটু সাবধানে থাকেন। বৃত্ত বৃত্ত এবং ওএমআর উপরের দিকে যে সেন্সিটিভ যে বারকোড টোড আছে, ওইগুলা নিয়ে খুব সাবধানে থাকবেন। এমনি পানি নিতে দেয় না, মাঝে মাঝে দেয়, আবার মাঝে মাঝে দেয় না, এবং পরীক্ষার উপরের সিটে যেন কেউ কোনোভাবে পানি না রাখতে পারে সেটা ইনশোর করবেন। এই মানবিকতা দেখার জায়গা, ঠিক আছে, সিটের নিচে রাখেন, একটু তুলতে টাইম লাগুক। 42তম বিসিএস স্পেশাল যেটা হইলো
সেটা হচ্ছে ওইরকম, একজনের অলমোস্ট পরীক্ষা দেওয়া শেষ আর 10 মিনিট আছে, তখন পাশের জন পানি খেতে গিয়ে বা টেবিলে একটা ধাক্কা লেগে তার ওয়েমারটা পুরো ভিজে যায়। তাকে আর একটা ওয়েমার দেওয়া হয়েছিল, কিন্তু 20 মিনিটে আসলে সব পূরণ করা ওইভাবে আসলে সম্ভব হয় না, এবং সে কিন্তু টেকেও নাই। এই একটা অঘটন যদি আপনার সাথে হয়, পিএসসি কিন্তু তারপরে আগে পানি নেওয়ার কিন্তু বিধান ছিল, তারপরে কিন্তু পানি নেওয়ার ব্যাপারগুলো বাতিল করেছে। এবং এখন কি করবে জানি না, যেহেতু অনেক গরম, হয়তো বা পানি নিতেও দিতে পারে। কিন্তু আপনার যেখানে ওয়েমার আছে, হয় আপনি যেটাই বসছেন সেই বেঞ্চে রাখতে পারেন, অথবা যেটাই ওয়েমার আছে সেটা ব্যতীত নিচেও রাখুক, বা যেখানে বসেন সেখানে রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু ওয়েমার যেই বেঞ্চে থাকবে ভুলেও না, কাউকে না, পানি রাখতে দিবেন না, শেষ। বুঝতে পারছেন? এটা আপনার জীবনের প্রশ্ন, আপনার স্বপ্নের প্রশ্ন। ওকে, এ কয়দিন সরি, কিভাবে রিভিশন দিলে ভালো হবে? 10 থেকে 45। আপনি যদি হচ্ছে আমার স্টুডেন্ট হয়ে থাকেন, তো আমাদের যে টপিকের যে নোট খাতাগুলো ছিল ওর বাইরে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, ওইগুলো রিভাইজ দিয়ে যান, ওইগুলো ইনশোর করেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি প্রিলিমিনারি টিকবেন, এতে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই। ম্যাথ কি রাপ করে যে প্রশ্ন, অবশ্যই প্রশ্নে রাপ করবেন, এক্সট্রা কোনো কাগজপত্র নিয়ে যাবেন না, বেঞ্চে টেন্সে লেখার চেষ্টা করবেন না, প্রশ্নই করতে হবে। এবং আমরা প্রথমে যে ভুলটা করে ফেলি যে মেন্টাল অ্যাবিলিটিতে বা ম্যাথে কিন্তু আমাদের রাপ করা লাগে, তো প্রথমের দিকে আমরা প্রশ্নটা যদি একটু ভাঁজ করে বাংলাদেশ বিষয়াবলীর সাইডটাতে যদি প্রথমের দিকে একটু রাপ করতে থাকি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। পরে যে জিনিসগুলো আমাদের বড়, এই যে যখন হচ্ছে সংখ্যা দেয় যে 18তম অক্ষরের বাম পাশে 11তম কি হবে, বা ত্রিভুজ দেয়, ওইগুলো করতে কিন্তু অনেক বেশি জায়গা লাগে। ওই জায়গাগুলো করবেন হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির পাশে যে ফাঁকা জায়গা সেইখানে, অন্য যে ম্যাথগুলো যেগুলোতে অনেক বেশি জায়গা লাগে না বা বারবার প্রশ্নের দিকে তাকানো লাগে না, সেগুলো একটু দূরে করবেন, সুবিধা হয়। ঠিক আছে ভাই, রিভিশন দিতে গিয়ে দেখতেছি সব বেশি মনে হচ্ছে, এখন ভয় লাগতেছে বেশি, সেই জন্য আমি বলে দিছি যে অল্প জিনিস পড়েন, বারবার রিভিশন দেন। যারা অনেক বেশি জিনিস পড়ছেন, বেসিক বি পড়ছেন, উল্টাপাল্টা জিনিস পড়ছেন, অনেক বেশি যেগুলো লাগে না সেগুলো পড়ছেন, তারা কিন্তু রিভাইজটা করতে পারে না ঠিক মতো। আমরা যেটুকু দেখাইছি, প্রিসাইসলি দেখাইছি, এটা অনেকে 10 বার শেষ করতে পারবেন, কিন্তু যারা অনেক বেশি পড়ছেন তারা হয়তো একবার রিভাইজ দিতে পারবেন না। যারা রিভাইজটা ভালো করে না দেন, তখন হচ্ছে কি সমস্যা হয়, পরীক্ষার হলে জানা জিনিস কমন আসছে, কিন্তু আপনি ওইটা এ হবে না বি হবে না সি হবে, এটা কনফিউশন লাগে অনেক, এবং এতে কিন্তু নাম্বার নেগেটিভ হয়ে যায়, সাবধানে থাকবেন। অনলাইনে প্রত্যেকদিন দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আমি যেমন 43-এর আগে কোনো অফলাইনে পরীক্ষা দেই নাই, শুধুমাত্র অনলাইনে পরীক্ষা দিয়েছিলাম 43-এর আগে, শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়েছিলাম 43-এর আগে। 44-এর আগে এবং 45-এর আগে আমি একটা কোচিং এ অফলাইনে পরীক্ষা দিয়েছি। তো আপনি অনলাইনে পরীক্ষা দেন, কোনো সমস্যা নেই, যদি সুযোগ থাকে আপনার কাছে, যদি সুযোগ থাকে তাহলে আপনি একটা অফলাইনে পরীক্ষা দিয়েন। আর যদি সুযোগ না থাকে সমস্যা নেই, আমাদের সময় কোভিড ছিল, তো আমি বাইরে যাই নাই, যে কারো একটা পরীক্ষা দিয়ে গেলাম আর ঝামেলা হয়ে গেল, দরকার নেই। আর আপনি অনলাইনে পরীক্ষা দেওয়া কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বাসায় একটা ওয়েমার নিয়ে এসে বারবার হচ্ছে পূরণ করার চেষ্টা করেন। অফলাইনে পরীক্ষা দিলে কি কি একটা জিনিস সুবিধা কি শুনবেন, যেমন আমাদের হলে হয়তোবা 2000 জন স্টুডেন্ট পরীক্ষা দিবেন, তো 2000 জন স্টুডেন্ট হুট করে আপনি রুমে একা একা পরীক্ষা দিচ্ছেন, আর আপনার সামনে 2000 জন স্টুডেন্ট, একটু ভড়কায় যাওয়ার একটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, আমরা তো মানুষ, আমাদেরও তো সাইকোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে। তো এই কোচিং গুলোতে হয়তো কি 150-200 জন একসাথে পরীক্ষা দেয়, তো ওইখানে একটা ছোট, মানে ওই বড় পরিসরে না হোক, একটা ছোট পরিসরে কিন্তু আপনার একটা অভ্যাস হয়ে যায়। তাছাড়া খাতা কলমে পূরণ করা বা রিয়েল টাইম পরীক্ষা দিতে তো আছে। যদি হচ্ছে আপনি কোচিং এ দিলে সেই ফিলটা পাওয়া যায় না, কারণ বিসিএস এর পরীক্ষা হলে খুব গরম ঘরে, কোচিং এ তো এসি থাকে। তো আহ, চেষ্টা করে দেখেন, যদি না হয় কোনো সমস্যা নেই। এত টেনশন, এসএসসি এসএসসি তো হয়, টেনশন কিসের ভাই, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, টেনশন পড়তে থাকেন, আল্লাহর কাছে পড়েন। মুমিন ব্যক্তির কোনো টেনশন আছে, টেনশনের আল্লাহর কাছে দিয়ে দেন, যে আল্লাহর কাছে বলেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে যদি আমার জন্য উত্তম থাকে, আল্লাহ আপনাকে এখানে দিবেন, দুনিয়া এবং আখিরাতে আপনাকে উত্তম দিবেন, আল্লাহর কাছে চান। ঠিক আছে। মডেল টেস্টে যারা খারাপ করে তাদের কি বিসিএস এর টিকার সম্ভাবনা কিছুটা হলেও আছে নাকি জিরো? দেখেন ব্যাপারটা দেখেন, এখন একটা পরীক্ষা হচ্ছে, তো ওই পরীক্ষাগুলোতে যারা ভালো করতেছে তারা তো অবশ্যই দুনিয়া যত পরীক্ষা হোক সেখানে তারা ভালো করবে, এটাই স্বাভাবিক, তাই না? তো খারাপ ভালো খারাপের ব্যাপার না, কোশ্চেন যদি কঠিন হয় কাটমার্ক কম হয়, কোশ্চেন যদি সহজ হয় কাটমার্ক বেশি থাকবে, ফেস করেন। ঠিক আছে, আপনার তো এখনো পরীক্ষাটা আছে, ফেস করেন, আল্লাহর রহমতে আপনি হয়তো যেগুলো পড়ছেন সেগুলো কমন চলে আসতে পারে, ওইগুলো দেখার দরকার নেই, নেগেটিভলি কিছু চিন্তা করার দরকার নেই। আপনি যদি পরীক্ষা না টেকেন, তো রেজাল্টের পরে যেন আপনি দেখেন যে আপনি টিকতেছেন না, আগেই কোনো যুদ্ধে হেরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি যদি আগে যদি হেরে যাওয়ার মন মানসিকতা থাকে, তো ছয় সরি 46 আপনার প্রথম বিসিএস হয়তো বা হইলো, শেষ বিসিএস তো না, 47-48 আছে, ওই যুদ্ধগুলোতে আপনি হারবেন এই টেনশনে। বুঝতে পারছেন?
আমি জীবনে আর কিছু করি আর না করি, যে টেনশন করিনি, টেনশন লাগছে কিন্তু করিনি, সব ভুলে গেছি, পড়া জিনিস পড়তে গেলে নার্ভাস লাগে, এরকম হয়, এরকম আমারও হয়েছে, এগুলা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। এবং আপনি কি আমার কি, এই দুনিয়ায় যতজন হয়তো বিশেষ দিচ্ছেন এদের হয়তো 1%-এর হয় নাই, 99%-এরই হয়েছে, এবং আপনি স্বাভাবিক মানুষ, ইনশাল্লাহ আপনি মানসিকভাবে সুস্থ আছেন, কোনো সমস্যা নেই, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা। 46-এর প্রিপারেশন তেমন নাই, সব সাবজেক্ট সিলেবাস শেষ হয় নাই, কিন্তু প্রথমবার প্রিলিতে অংশগ্রহণ কদিন কিভাবে পড়ব? শুধুমাত্র যেহেতু আপনার প্রিপারেশন ভালো না, টু বি অনেস্ট, আপনি হচ্ছে এই দিনগুলা, তারপরও আপনি যদি ভাবেন যে আপনি পরীক্ষা দিব না বা টিকবো না, এই দিনগুলোতে আপনি ইউটিলাইজেশন না করলে এই দিনগুলো আপনার নষ্ট হবে, তা পড়েন, আপনার তো 47 এই পড়াগুলো কাজে লাগবে, তাই না? কোশ্চেন ব্যাংক শেষ করেন, আমার গ্রুপে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো শেষ করেন, ঠিক আছে? যেভাবে প্রিপারেশন কোন একটা সাবজেক্ট ভিত্তিক পড়তে থাকেন, কিন্তু পড়ার মধ্যে থাকেন, পড়ার মধ্যে থাকেন, পরীক্ষার হলটায় যান, এজ এ প্রার্থী আমি টিকবো না এই কথাটা যেন কারোর মাথায় না আসে। আপনি যদি পরীক্ষায় 40 পান তো পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু টিকবো না এই কথাটা যেন মাথায় না আসে, ঠিক আছে? অ্যাডমিটের পিছনে রাফ করা, অ্যাডমিটের পিছনে রাফ না করাটাই বেটার, অ্যাডমিটের পিছনে রাফ না করাটাই বেটার। আমি হচ্ছে আমার হলে, আমার হলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে ওই অ্যাডমিট কার্ডটা আর কি তার কাছ থেকে নিয়ে চলে গেছে, তো এটা দরকার নেই, ওয়ার্নিং দিয়ে গেছে, বলছে যে রাফ করলে প্রশ্ন করবেন, অ্যাডমিটে করবেন না, এটা কিন্তু ইনস্ট্রাকশনে হয়তো বা লেখা থাকবে, খাতার পিছনে বা কোনো এক জায়গায় লেখা থাকবে, ইনস্ট্রাকশন ফলো করেন, উল্টা পাল্টা ঘাওড়া যদি ম্যাজিস্ট্রেট আসে তো আপনার খাতা নিয়ে চলে গেলেও তো কিছু করার থাকবে না, তাই না? দরকার কি? অ্যাডমিটের পিছনে রাফ করলে সুবিধা, কিন্তু একটু অসুবিধা হোক, পরীক্ষা তো আর নষ্ট হবে না, ঠিক আছে? কতগুলা দাগানো উচিত, এটা একটা কি কোশ্চিন, আমি কি বলবো, এরকম কোশ্চিন অনেকেই করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম কোশ্চিন করা উচিত না। যেমন আমি যদি বলি, আমি হচ্ছে 150টা দাগাইছিলাম 143-এ, 137.5 নাম্বার ছিল, 44-এ দাগাইছিলাম কত, 44-এ দাগাইছিলাম হচ্ছে 181টা, 181টা দাগাইছিলাম, আমার নাম্বার ছিল হচ্ছে 149.5। তারপর হচ্ছে আপনার 45, 170 প্লাস দাগাইছিলাম, লাস্টে কতগুলো দাগাইছি আমি আসলে গুনি নাই, তো আমার নাম্বার ছিল 143। তো যে জিনিসটা আমি বলি, আপনি যদি, আমি যদি বলি এতগুলো দাগাইতে হবে, তো এটা তো আপনার জন্য প্রযোজ্য নাও হইতে পারে। এখন দেখেন আপনার নাম্বার কত, আপনার নাম্বার যদি 140 থাকে, তাহলে আপনার সেকেন্ড টাইম আসার, ব্যাক আসার কোনো দরকার নেই, কনফিউশন কোশ্চেন গুলো দাগানোর কোনো দরকার নেই। যদি 130 থাকে, তাহলে যদি আপনার 10টাও কনফিউশন হয়, তো সেখানে আপনি দাগাবেন কি দাগাবেন না আপনার উপর, কারণ 130 নাম্বার যদি আপনি ইনশিওর করতে পারেন, আপনি প্রিলিমিনারি টিকবেন। পরীক্ষা দেওয়ার পরে কাটমার্ক আসলে হয়ে যায় 130, 140, 150, রেজাল্টের সময় সেটা ঠিক ওই 110, 100, সর্বোচ্চ 120, 44তমতে যেটা হয়েছিল। এবং 44তমতে আসলে এটা হওয়ার কারণ হচ্ছে এই 10 থেকে 45, এই 43 যে কোশ্চেন ব্যাংক, সেখান থেকে অনেক বেশি প্রশ্ন চলে আসছিল, সেজন্য আর কি ওইখানে কাটমার্ক ওই 10টা বেড়ে গেছিল, ঠিক আছে? তো আপনি দেখবেন আপনার নাম্বার যদি 110-15 হয়, তো সেখানে আপনি যে কোশ্চেন গুলোতে 2টা কনফিউশন হচ্ছে সেগুলো দাগান। আপনি একদমই কোশ্চেন জানেন না, আপনি এক্কা দোক্কা খেলে তো আসলে কোশ্চেন মিলাইতে পারবেন না, তাই না? এটা তো বিসিএস পরীক্ষায় তো আপনার আন্দাজে দাগানোর আসলে সুযোগ নেই। যদি খুবই কনফিউশন, আপনার মনে হচ্ছে যেটা অ্যান্সার হবে, এরকম 2টা আপনার অপশনের সমস্যা, আপনি বড়জোর ওই 2টা অপশনে আপনি অ্যাটেম্প্ট করতে পারেন, ঠিক আছে? এটা যদি আপনার যতগুলাই হোক আপনার ক্যালিবারের উপর, ঠিক আছে? কনফিউশন কোশ্চেন গুলো কিভাবে বুঝবো? এখন কনফিউশন কোশ্চেন গুলো কিভাবে বুঝবেন আমি বলি, যে আপনি কনফিউশন বলতে পরীক্ষার হলে 2টা অপশনে কনফিউশন হচ্ছে যে কোনটা সঠিক উত্তর, নাকি ওই প্রশ্নটা আপনার কাছে কনফিউজিং লাগতেছে, সেটা একরকম ব্যাপার হইতে পারে। পিএসসি কোনটা উত্তর নিবে সেটাও একটা ব্যাপার হইতে পারে, যে কোশ্চেন গুলো, কিছু কোশ্চেন আছে কনফিউশন, যেমন এবার আসছিল হচ্ছে নৈতিকতার উৎস কি, ধর্ম বা হচ্ছে নৈতিক চেতনা, এরকম ব্যাপারটা ছিল, এরকম আগে থেকেই কিছু হচ্ছে কনফিউজিং কোশ্চেন আছে, তো সেই কোশ্চেন গুলো আপনি অ্যাটেম্প নিবেন কি নিবেন না সেটা আপনার উপর। পিএসসি কি অ্যান্সার শিট রাখছে সেটা আল্লাহ ভালো জানে। আপনারা 40তম বিসিএস এর যদি মানসিক দক্ষতার পার্টটা দেখেন, তো সেখানে যারা টার্গেট করছিল যে 40 পাবো, তারা কিন্তু সেখানে কম নাম্বার পেয়েছে, অর্থাৎ তারা যেভাবে ভাবছিল যে উত্তর এটা হবে, পিএসসি কিন্তু উত্তর এটা নেয় নেই, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটা ব্যাপার। কনফিউশন কোশ্চেন অ্যান্সার করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আমি আপনার উপরে দিয়ে দিচ্ছি, এবং যদি অপশন এ বি তে কনফিউশন হয় যে এ উত্তর হবে না বি উত্তর হবে, সি ডি অ্যান্সার হবে না, আমি শিওর, তো তখন আপনি 50% হয়তো বা ঠিক হবে, না হয় 50% বেঠিক হবে, সেই কোশ্চেনগুলো আপনি অ্যাটেম্প্ট করতে পারেন। আচ্ছা, যে যেগুলোর কোশ্চেনের উত্তর দুইটাই রাইট কোশ্চেনের উত্তর কিভাবে হবে? আচ্ছা, যাই হোক, পিএসসির কাছে যে কোনো একটা অপশন রাইট, তো আপনি
অবশ্যই সেই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার হচ্ছে কি পিএসসির কাছে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে এটা কনফিউশন হচ্ছে, সেটা আপনি দেখতে হবে যে আপনি কত পাইছেন। আপনি নাম্বার যদি 110 বা 105, আপনার তো নাম্বার উঠতেছে না। আপনি যদি দেখেন যে আপনার নাম্বার উঠতেছে না, তখন আপনি অবশ্যই সেগুলো অ্যাটেম্প্ট করবেন। আর যদি আপনার 130 প্লাস হয়ে থাকে, আপনি সেফ আছেন, তাহলে ওটা অ্যাটেম্প্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে? সেগুলো আপনার অ্যাটেম্প্ট করার কোনো দরকার নাই। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে কোশ্চেন কি আর আছে? হ্যাঁ, পিলি কোশ্চেন ব্যাংক বারবার পড়ছেন, এটা অনেক কাজে দিবে। এখান থেকে দেখবেন যে অনেক কোশ্চেন কমন চলে আসছে। রিভিশনের শর্ট সাজেশনটা দেওয়া যাবে। আসলে শর্ট সাজেশন আসলে ওইভাবে দেই নাই। বলছি যে এই যে মার্কগুলো আছে, এখান থেকে যদি আমি কোনো কিছু বাদ দিতে যাই, তো সেখানে কিন্তু অনেক বাদ চলে যাচ্ছে। বাদ চলে যাচ্ছে বলতে নাম্বার বাদ চলে যাচ্ছে। ওই নাম্বারগুলো প্রিলিমিনারিতে আপনার একদম ছাক্কা মার্ক। ওইগুলা বাদ না দেওয়াই ভালো। যে যদি আপনি প্রিলিমিনারি টেকার মতন ক্যান্ডিডেট হন, তো 130 মার্ক আপনি অবশ্যই টার্গেট করে আগান। ওগুলা খুব কঠিন না, সহজ। কম্পিউটারের যে পার্টগুলো, ক্লাউড কম্পিউটিং 4 বা 5টা লাইন, 5 লাইনের বাইরে ক্লাউড কম্পিউটিং এর কোশ্চেন হওয়ার কোনো আসলে জায়গা নাই। তো ওইগুলো পড়েন, বা এরকম প্রত্যেকটা টপিক একদম ছোট ছোট টপিক। ঠিক আছে? আপনার আমার নেয়ার আমাদের 13টা মডেল টেস্ট হয়েছে, বা আরো 2টা মডেল টেস্ট আসবে। মডেল টেস্টে প্রশ্ন সলভ করবেন কেন আপনি? আপনি সাবজেক্ট ভিত্তিক পড়ে যান, ওই সাবজেক্ট ভিত্তিক থেকে আপনি পাবেন। কোশ্চিন কমন বাঁধানোর জিনিস না। কোশ্চিন আসলে কমন বাঁধানোর জিনিসটা, আপনি সাবজেক্টিভ যদি আপনি পড়া থাকে, আপনার এমনি হবে। আমাদের হোক না কেন, দুনিয়ার কোনো মডেল টেস্টের কোনো কোশ্চিন এরকম পড়ার দরকার নেই। যদি আপনার কিছু পড়তে হয়, আপনি কোশ্চিন ব্যাংক পড়েন। ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের এখন ব্যাখ্যা দেওয়ার আসলে সময় থাকে না। আমি সাল স্কিপ করে যেতাম। খুব খুবই অল্প সাল পড়েছি, সবগুলো সাল পড়িনি। আপনার স্কিপ করে যেতে পারেন। যেটা বললাম, কনফিউজিং দাগাবেন কিনা সেটা প্রথম অ্যাটেম্পটে, মানে আপনি কতটা কোশ্চেন শিওর তার উপরে নির্ভর করবে যে আপনি কনফিউজিং দাগাবেন কিনা। হ্যাঁ, প্রথমে সবগুলো সাবজেক্ট আপনি অ্যান্সার করলেন, তারপর ম্যাথ এবং মেন্টাল অ্যান্সার করে আসলেন। তারপরে আপনার কাছে 10টা বা 15টা নিয়ে আপনার উত্তরগুলো নিয়ে আপনি সন্দেহের ভিতর আছেন, পারবো কি পারবো না এরকম সন্দেহ আছেন, তখন সেগুলো অ্যাটেম্প্ট করেন। তো কতগুলো অ্যাটেম্প্ট করবেন সেটা ডিপেন্ড করবে আসলে আপনি কত নাম্বার প্রথমবারে কারেক্ট করে আসতে পারছেন তার উপরে। ভাই, হতাশার কিছু নাই। আপনার নাম্বার খুব কাছাকাছি। উত্তরণে একটা নাম্বার বলেছেন, লাইভ এমসিকিউতে একটা নাম্বার বলেছেন। এগুলা নিয়ে আসলে ভাবার কিছু নাই। আপনি আপনার বেস্ট প্রিপারেশন নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলেন, যেমন বদর যুদ্ধে আগের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করছিলেন না? আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ। হয়তোবা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি টিকবেন না। আল্লাহ তো সবার জন্য আলাদা প্ল্যান রাখছেন, তাই না? আপনি ইনশাআল্লাহ টিকে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনার যে নাম্বারগুলো বলছেন, নাম্বারগুলো খুবই সুন্দর রেঞ্জে আছে। একটু এফোর্ট বাড়ান, হয়ে যাবে। শোনা যাচ্ছে না, এরকম কমেন্ট তো আসে নাই। আপনার হয়তোবা কোনো সমস্যা হইতে পারে। আচ্ছা, প্রিপারেশন নাই হিসাবে কতগুলো দাগানো উচিত? প্রিপারেশন নাই, আমি আমার কথা বলি। আমার ওয়াইফ 45তম বিসিএস পরীক্ষা দিয়েছেন। তার কোনো প্রিপারেশন ছিল না। সে আর আসলে বিসিএসসি থেকে আসবেও না। তার হঠাৎ ইচ্ছা হয়েছিল যে সে বিসিএস দেবে। আহ, আমি বলেছিলাম যে তুমি 200টাই দাগাও। 200 দাগাইছে। সবকিছু কাটাকুটা করে 76 নাম্বার আসছে। ঠিক আছে? আপনিও সেই সাজেশনই দিলাম। যেহেতু আপনার প্রিপারেশন, আপনি 200টা দাগায় আসেন, এ বি সি ডি এক্কা দোক্কা করে যতগুলো আর কি বাঁধে। ঠিক আছে? বাইরে এসে তো কারো বলতে তো পারবেন, তাই না? 25 তারিখ কি নর্মাল পড়াশোনা করবো? একদম 25 তারিখ যদি আপনি পড়াশোনা নাও করেন, কোনো সমস্যা নেই। 25 তারিখ আপনাকে যত নিজেকে রিল্যাক্সে রাখতে পারেন, যত চিলে থাকতে পারেন, তত ভালো। ঠিক আছে? টেনশন হবে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরও নিজেকে যতটা টেনশন মুক্ত রাখা যায় রাখবেন। প্রিলিমিনারিতে আমি যতদূর বুঝি 10,000 প্লাস মাইনাস 1, 9,000ও হইতে পারে, 11,000ও হইতে পারে। ঠিক আছে? পিএসসি চাবে কম মানুষ টেকাইতে, যেহেতু নন ক্যাডারে আলাদা সার্কুলার দিচ্ছে, নন ক্যাডার থেকে কম নিয়োগ দিবে। তো অবশ্যই প্রিলিমিনারিতে কম কম টেকাবে। ঠিক আছে? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এরকম নাও হইতে পারে। কোনটায় কত অ্যান্সার করলাম পাশে লিখে রাখার দরকার নেই। পরীক্ষা টরীক্ষা শেষ, তারপরে গুনবেন একদম শেষ মুহূর্তে। ওই পাশে লিখে রাখতে গেলেই তো আপনার হচ্ছে আহ, আরো টাইম যাবে। পরীক্ষা দেওয়ার পরে এসব হিসাব করবেন, লাস্টে 4-5 মিনিট থাকে। 46তম বিসিএস, প্রথম বিসিএস ভাইয়া, প্রিপারেশন ভালো না, এখন শেষ সময় কি করব? দুটো পাবো, বয়স বেশি নেই, মডেল টেস্টে মার্ক খুব কম, প্রিপারেশন তেমন নেই, জাস্ট পরীক্ষা দিব। জাস্ট পরীক্ষা দেওয়ার দরকার কি? আপনি যেহেতু 47-48 দিবেন, তার মানে আপনি বিসিএস নিয়ে সিরিয়াস। আপনি, আমি যে টপিক গুলা দিয়েছি বা এই যে কোশ্চিন ব্যাংকের কথা বললাম, বিসিএস কোশ্চিন ব্যাংক, অ্যাটলিস্ট কোশ্চিন ব্যাংকটা আপনি শেষ করে রাখেন, যেটা আপনার 47-এ কাজে লাগবে। ঠিক আছে? পজিটিভ চিন্তা করেন।
ফার্স্ট অ্যাটেম্পটে আমার 130 প্লাস থাকে, আমি কি পরে কনফিউশনগুলো দাগাবো? দেখেন ফার্স্ট অ্যাটেম্পটে যদি আপনার 130 প্লাস থাকে আপনি থেমেও যাইতে পারেন, আবার দাগাইতেও পারেন। এখানে একটু একটা সমস্যা হয়। কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বেন। যেমন আমি 43তম বিসিএস এ হচ্ছে একটা কোশ্চেন ছিল যে আপনার আপনার হচ্ছে বাইনারি ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যেতে, ঠিক আছে? বা ডেসিমেল থেকে বাইনারি কোন একটা ছিল। তো আমি ওটা কেমনে জানি হেক্সাডেসিমেল পড়ে ফেলছি এবং হেক্সাডেসিমেল করার পরে হেক্সাডেসিমেল দিয়ে দেখি অপশনে অ্যান্সার আছে। তো আমি ওটা দাগাইছি। পরে এসে দেখি যে ওটা ডেসিমেল ছিল। এইটা হয় হচ্ছে পরীক্ষা যত দেরিতে আগায় আমাদের ব্রেনের উপর চাপ পড়ে তত বেশি, তখন হচ্ছে এরকম প্রেশার হয়। কোশ্চেনগুলা খুব ভালো করে পড়েন, ঠিক আছে? এবং 130 প্লাস যদি আপনার মার্ক থাকে, আপনি যদি নাও দাগান, ব্যাকে নাও আসেন, ফার্স্ট অ্যাটেম্পটে যদি আপনার 130 প্লাস থাকে, আপনি টিকে যাবেন ইনশাআল্লাহ। তো সেখানে ধরেন আপনার 20টা কোশ্চেন কনফিউশন। তো এখানে যদি আপনার ব্যাপারটা এরকম হয় যে 6টা হয়, 14টা ভুল যায়, তাহলে কিন্তু আপনার হচ্ছে -1 মার্ক হবে। আবার যদি সেখানে 8টা ঠিক হয়, 12টা ভুল যায়, সেখানে আপনার +2। তো আপনি ওই 20টা দাগাইতে পারেন। ঠিক আছে? সেটা আপনার উপরে। বিসিএস এর প্রশ্ন ছাড়া তো অন্যান্য প্রশ্ন সলভ করা কখনোই উচিত না। জব সলিউশনটা আসলে পড়া অতটা উচিত না বিসিএস এর জন্য। আপনি হচ্ছে শুধুমাত্র বিসিএস এর কোশ্চেনই পড়বেন, ঠিক আছে? আর ডাক্তারদের কাটমার্ক আলাদা হয়, সবার সেম? সবার কাটমার্ক সেম। ডাক্তারদের কোনো কাটমার্ক আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। কারোরই কাটমার্ক আলাদা হয় না, এগুলো ভুয়া কথা। ঠিক আছে? এগুলো ভুয়া কথা। দেখেন আমি বলি, এগুলা কেমনে আসছে আমি বলি। যেমন হচ্ছে লাইভ এমসিকিউতে আমি 45 হওয়ার পরে পোস্ট করছিলাম যে লাইভ এমসিকিউ অনুযায়ী একজনের 118 থাকে, তার প্রিলিমিনারিতে আসে নাই। আবার আমার এক বন্ধুর, নিজের বন্ধুর জেনারেল ক্যাডার, তার নাম্বার হচ্ছে আপনার 110, তার আসছে, 118 আসে নাই। আপনি যেটা লাইভ এমসিকিউ বা অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যান্সার নিচ্ছে, পিএসসি সেটা অ্যান্সার নাও নিতে পারে সবসময়। বেশ কয়েকটা কনফিউজিং প্রশ্ন ছিল, সেই জন্য কাটমার্কের ডিফারেন্স হয়। এই জন্য আমরা ভাবি যে অনেকের কাটমার্ক আলাদা, কিন্তু এরকম কাটমার্ক আলাদা না, কাটমার্ক সবার সেম। ঠিক আছে? সিরিয়ালি দাগানো শুরু করার দরকার নেই। সিরিয়ালি যেমন হচ্ছে দেখেন, আপনি যখন দেখলেন যে এই 45তম বিসিএস এ যদি কারো ঘ সেট হয়ে থাকতো, বাংলা প্রশ্ন খুব কঠিন, তা আপনি বাংলা সিরিয়ালে তাকানোর কোনো দরকার আছে? দরকার নেই। যখন দেখলেন যে আপনি বাংলা পড়তেছেন, 1 পারতেছি না, 2 পারতেছি না, 3 পারতেছি না, 4 পারতেছি না, 6 পারতেছি না, 7 একটা পারলাম, 8 পারতেছি না, প্রথম 10-15টার মধ্যে 2-3টা পারছেন, তখন আপনার বুঝতে হবে যে বাংলা প্রশ্ন কঠিন। তখন আপনি টুক করে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীতে শিফট করেন। সিরিয়াল মেনটেন করার দরকার নেই। প্রথমে চেষ্টা করবেন যে বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর হচ্ছে ইংরেজি, ভূগোল, নৈতিকতা, সুশাসন, এই জিনিসগুলো আগে দাগাইতে। এগুলো তো দাগাইতে একদম কম টাইম লাগে। তখন আপনি কনফিডেন্স পাবেন। আমার অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে আরকি। কম্পিউটার এবং বিজ্ঞানেতে একটু টাইম লাগে। তো ম্যাথমেটিক্যাল একটু বেশি টাইম লাগে। ওইগুলো লাস্টের দিকে রাখবেন। ঠিক আছে? ফার্স্ট অ্যাটেম্পটে 120-30 যদি হয়, তো সেটা বললাম যে কনফিউশন যদি আপনি 2টা কনফিউশন হচ্ছে, 2টা অপশন নিয়ে আপনার সমস্যা, তখন অ্যাটেম্প্ট করেন। সেগুলো অ্যাটেম্প্ট করেন। ওইগুলোর বাইরে অ্যাটেম্প্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। আপনাদের সময় অনেক দামি। আপনারা হচ্ছে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নিজেকে সুস্থ রাখবেন এবং পরীক্ষার হলে অনেকগুলো কথাই বললাম। অনেক ছোট, অনেকের কাছে irrelevant মনে হইতে পারে। খুব বেশি বড় কিছু তো না। ছোট জিনিস। কিন্তু এগুলো কিন্তু গেম চেঞ্জার। আর যদি ক, খ, গ, ঘ না থাকে, শুধু ওইমারে ক, গ, খ, ক থাকে, তখন কিন্তু তার পুরো পরীক্ষাই শেষ। তো এই জিনিসগুলা একটু ভালোভাবে সাবধানে দেখবেন। প্রশ্নটা যদি আপনি পড়েন, অনেক সময় মনে হয় কি আমরা অর্ধেক প্রশ্ন পড়ি। অর্ধেক প্রশ্ন পড়ে অ্যান্সার করে দিই। তাতে কি হয়? তাতে হয় যে কোনটি নয়, লাস্টে একটা নয় রয়েছে, সেই নয়টা আমরা খেয়াল করি না। তো এইগুলো হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলা হইলে আপনার কিন্তু 2-4 মার্ক যাবে। 1-2 মার্কের জন্য কিন্তু আপনার 5-6 হাজার, কিন্তু আপনার 5-6 হাজার না হোক, 500-600 হোক, আপনার কিন্তু আগে চলে যাবে। সেই আগে চলে গেলে তো আপনি আর তখন আর কি টিকলেন না। তো আপনি তো হতাশার একটা কাহিনী কাব্য রচনা করতে পারবেন। 30 নভেম্বর সার্কুলার হয়, 47 পাবো। 47 এর কথা তো আপনি চিন্তাই করেন না। আপনার 46 এর পরীক্ষা নিয়ে লাইভ হচ্ছে। 46 এর জন্য যান, প্রশ্ন ব্যাংক রিভিশন দেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, অনেক কথা হলো, অনেক সময় অতিবাহিত করলাম আপনাদের সাথে। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়, আমি এই পোস্টের কমেন্টে আপনি কোশ্চেন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 4-5 মার্ক এমনি যে আমার দাগানোর পর হুঁশ ফেরে। হুঁশটা যদি দাগানোর আগে থাকে, তাহলে কিন্তু 4-5 মার্ক আপনার থেকে যায়। 4-5 মার্ক যার বেশি থাকবে যে আমি প্রিলিমিনারি টিকবো কি টিকবো না, এই হতাশায় যারা রিটেন শুরু করতে পারবেন না আপনি, তো তখন কিন্তু রিটেনে ভালো মার্ক আসবে না। ক্যাডার হইতে হলে রিটেন ছাড়া আপনি আগাইতেই পারবেন না। আর যে প্রিলিমিনারিতে একটা ভালো একটা মার্ক নিয়ে থাকবে, সে কিন্তু প্রথম দিন থেকে রিটেনে পড়া শুরু করে দিবে। এই জিনিসগুলোতে আগাই যাবেন, মানে পিছায় যাবেন আপনি।
এই হুঁশটা পরীক্ষার হলে যেন থাকে, এই জন্য এতগুলা কথা বললাম। ইংলিশ গ্রামারে খুব বাজে অবস্থা। আসলে এখন কোন একটা পার্টিকুলার সাবজেক্ট আপনার বাজে অবস্থা থেকে ভালো অবস্থা আসলে সময় নেই। আপনি যেটা করেন, যেমন নাম্বার, জেন্ডার, এগুলা থেকে কোশ্চিন হয়, যেগুলা থেকে ফিক্সড কোশ্চিন হয় সহজ, যেগুলা টাইম কম লাগে, যেহেতু আপনি 1 বছরে সেটা ভালো অবস্থা করতে পারেননি, আপনি 7 দিনও পারবেন না, অন্য সাবজেক্টগুলো পড়তে হবে। তো আপনি সেভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি আগান, ঠিক আছে? আচ্ছা, আজকে আর কথা বাড়াচ্ছি না, 1 ঘন্টা সময় চলে গেল। এখানেই ক্লাসটা শেষ করে নিচ্ছি, এবং আপনাদের জন্য আমাদের কিন্তু রিটেন প্রোগ্রাম আসতেছে সামনে। আমাদের রিটেন প্রোগ্রাম মানে স্পেশাল। বিশেষ সারথি কিন্তু শুরুই হয়েছিল রিটেন প্রোগ্রাম দিয়ে, এবং আমি আবার বলতেছি, আমি তখন ক্যাডার ছিলাম না। আমার ব্যাচে কিন্তু ক্যাডাররা কিন্তু ক্লাস করছেন, বুঝতে পারছেন? তারা কিন্তু আগের বিসিএস এ ক্যাডার, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বা এইগুলোতে ভালো করতে পারছিলেন না, তারা কিন্তু আমার এখানে অ্যাডমিট হয়েছেন। তো আপনাদের আমন্ত্রণ থাকলে অ্যাডমিট হওয়ার ইনশাল্লাহ। আর পেমেন্ট হচ্ছে আপনারা মাসিক ভিত্তিতে করতে পারবেন, সেটাও কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।